থার্ড সেমিস্টার ডিএসসি 1 অ্যান্ড 2 সোশিওলজি যাদের রয়েছে সেই সকল ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলছি, তোমাদের আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বিবাহ। আমরা বিবাহ নিয়ে আজকে আলোচনা করব, অর্থাৎ বিবাহ কাকে বলে এবং বিবাহের বৈশিষ্ট্যগুলো আমরা আজকে আলোচনা করব। বিবাহ নামক একটি সামাজিক প্রতিষ্ঠান সারা পৃথিবী জুড়ে বর্তমান, অর্থাৎ বিভিন্ন দেশে এবং বিভিন্ন কালে অর্থাৎ বিভিন্ন সময়ে পরিবার প্রথার পার্থক্য এবং বিবাহ ব্যবস্থার বিভিন্নতা আমরা কিন্তু লক্ষ্য করে আছি বা লক্ষ্য করে থাকি। অর্থাৎ বিভিন্ন দেশ বিভিন্ন সময় এই পার্থক্যের পরিপ্রেক্ষিতে বিবাহের সংজ্ঞা সম্পর্কে মত পার্থক্য লক্ষ্য করা যায়। সম্ভবত বিবাহের কোনো একটি সংজ্ঞা এককভাবে সম্পূর্ণ ও সঠিক বলে বিবেচিত হয় না। বিবাহ ব্যবস্থা সম্পর্কে দৃষ্টিভঙ্গির পার্থক্য ধারণাগত পার্থক্যের সৃষ্টি করে, আর এই কারণে বিভিন্ন সমাজতত্ত্ববিদ বিবাহের বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। বিবাহ কাকে বলে তা যথাযথভাবে অনুধাবন বা বিবাহ কাকে বলে তার সংজ্ঞা আমরা জানব বা অনুধাবন করব, এটা আমাদের খুবই দরকার। বিবাহ সম্পর্কে সঠিক ধারণা লাভ করার জন্য বা বিবাহ ব্যবস্থা সম্পর্কে কিছুটা হলেও জানা জন্য বিবাহের বিভিন্ন সংজ্ঞা আমাদের আলোচনা করা দরকার। অর্থাৎ বিবাহের সঙ্গে আলোচনা করতে গিয়েই আমরা প্রথমে দেখব নরনারী যৌন সম্পর্কে সমাজ স্বীকৃত এক ব্যবস্থা বলে অনেক সমাজতত্ত্ববিদ অনেকভাবে এর সংজ্ঞা করেছেন। অর্থাৎ একজন নর এবং একজন নারীর যৌন সম্পর্কে বা যৌন সম্পর্ক সমাজ স্বীকৃত বলে বলেছেন, সেটা আমরা জানব। অর্থাৎ বিবাহ হলো নর নারীর বা নারী পুরুষের মধ্যে এক যৌন মিলনের এক সমাজ অনুমোদনের ছাড়পত্র। বিবাহ হলো নরনারীর স্বামী স্ত্রীতে পরিণত হওয়ার এক সমাজ স্বীকৃত উপায়। সমাজবিজ্ঞানী লি বলেছেন, বিবাহ হলো সুনিয়ন্ত্রিত যৌনচারের বা যৌন আচারের এক সামাজিক স্বীকৃতি। এ হলো বিবাহের আনুষ্ঠানিক ধারণা বা সংজ্ঞা। অর্থাৎ আনুষ্ঠানিক ধারণা বা সংজ্ঞা বলতে বোঝায়, লি বলেছেন যে বিবাহ বলতে আমরা বুঝবো সুনিয়ন্ত্রিত যৌনাচারের এক সামাজিক স্বীকৃতি। অর্থাৎ এক্ষেত্রে বিবাহ ব্যবস্থাকে ব্যাখ্যা করা হয়েছে পুরোপুরি যৌন সম্পর্কের পরিপ্রেক্ষিতে। এছাড়াও সমাজতত্ত্ববিদ রিভার্স তার মতানুসারে তিনি বলেছেন, বিবাহ হলো নারী ও পুরুষের যৌন সম্পর্ক নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে অনুষ্ঠিত এক সমাজ স্বীকৃত ব্যবস্থা বিশেষ। তার মতানুসারে সমাজের বিবাহ ব্যবস্থা বাদে যৌন উচ্চাকাঙ্ক্ষার বা আশঙ্কাকে এড়ানো যায় না। মানব সমাজের অন্তর্ভুক্ত ব্যক্তিবর্গের যৌন সম্পর্ক নিয়ন্ত্রণের ব্যাপারটাকে আমরা বিবাহ বলতে পারি। এছাড়া বিবাহকে কেবলমাত্র যৌন সম্পর্কের সঙ্গে সম্পৃক্ত ভাবা সঠিক নয় বলে অনেকে মনে করেছেন। মানুষের সমাজবদ্ধ জীবন বিবাহ হলো বৈধ এবং নৈতিক একটি প্রতিষ্ঠান বলে অনেকে মনে করেছেন। প্রকৃতপক্ষে সকল সভ্য সমাজে নারী এবং পুরুষের মধ্যে এক আইনসিদ্ধভাবে দৈহিক সম্পর্ক স্থাপিত হতে পারে একমাত্র এই বিবাহ ব্যবস্থার মাধ্যমেই। অর্থাৎ এক্ষেত্রে বিবাহই হলো একমাত্র স্বীকৃত উপায়। নরনারীর যৌন সম্পর্ক কেবল বিবাহ ব্যবস্থার মাধ্যমেই সমাজে নৈতিক স্বীকৃতি লাভ করে থাকে। এটা কিন্তু বিবাহের বিভিন্ন সংজ্ঞার মধ্যে আমরা পেয়ে থাকি। এছাড়াও সমাজতত্ত্ববিদ ওয়েস্টারমার্ক তিনি বলেছেন, বিবাহ হলো নারী পুরুষের মধ্যে মোটামুটি এক স্থায়ী সম্পর্ক এবং এই সম্পর্ক সন্তান প্রজনন এবং সন্তান জন্মগ্রহণ করার পরবর্তী পর্যায়ে স্থায়ী হয়। ওয়েস্টারমার্ক তার হিস্ট্রি অফ হিউম্যান ম্যারেজ
বিখ্যাত এক গ্রন্থে তিনি বিবাহের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, এক বা একাধিক পুরুষের সঙ্গে এক বা একাধিক স্ত্রীলোকের প্রথা এবং আইন অনুযায়ী এমন একটি সম্পর্ক যা বিবাহিত ব্যক্তিবর্গ এবং তাদের সন্তানদের জন্য নির্দিষ্ট কতগুলি অধিকার ও কর্তব্যের সৃষ্টি করে, তাকেই তিনি বিবাহ বলেছেন। অর্থাৎ আমরা এই উক্ত আলোচনাগুলো বা উক্ত সংজ্ঞাগুলোর ভিত্তিতে বিবাহের সংজ্ঞাটা কি সংজ্ঞাকে বলতে পারি, জৈবিক ও সামাজিক উভয় দিকই কিন্তু বিবাহের সংজ্ঞায় যুক্ত রয়েছে। আর এই কারণেই এই সংজ্ঞাটি অপেক্ষাকৃত ব্যাপক বলেই আমরা মনে করি। অর্থাৎ এক বা একাধিক পুরুষের সঙ্গে এক বা একাধিক নারীর মিলনই হলো বিবাহ। অর্থাৎ এই মিলন হচ্ছে সবার সমাজ স্বীকৃত। অর্থাৎ এই মিলনের পর বিবাহিত নারী বা নরনারীরা স্বামী স্ত্রীতে পরিণত হয় এবং স্বামী স্ত্রীর ভূমিকা পালন করে। বিবাহকে এক বিশেষ ধরনের ব্যক্তিগত অধিকার বা পারস্পরিক অধিকার ও কর্তব্যের ধারণা বলে মনে করেছেন। আবার প্রাথমিকভাবে বিবাহ সমাজে যৌন আচার আচরণকে নিয়ন্ত্রণ এবং স্বাভাবিক রাখে। শুধু তাই নয়, আমরা আরও বলতে পারি যে বিবাহের ভিত্তিতেই স্বামীকে স্ত্রী পুত্রকন্যার ভরণ পোষণের দায় দায়িত্ব গ্রহণ করতে হয়। এছাড়াও ভারতবর্ষে হিন্দুদের কাছে বিবাহ হলো এক বিশেষভাবে এটি গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। অর্থাৎ হিন্দুদের কাছে বিবাহ ধর্মচরণ বিশেষ। এ হলো একটি পবিত্র ধর্মীয় অনুষ্ঠান বা প্রতিষ্ঠান। এটি তাদের কাছে ধর্মাচরণের অঙ্গ বলে বিবেচিত হয়। অর্থাৎ হিন্দু ধর্মশাস্ত্রে বিবাহের ত্রিবিধ উদ্দেশ্যের কথা বলা হয়েছে। এই ত্রিবিধ উদ্দেশ্য হলো ধর্ম, প্রজা অর্থাৎ সন্তান প্রজনন এবং রতি অর্থাৎ যৌন ধর্ম পালন করবে, সন্তান প্রতিপালন করবে এবং যৌন সম্ভোগে সামিল হবে। হিন্দু বিবাহের অন্যতম লক্ষ্য হচ্ছে যৌনক্রিয়া। এ কথা ঠিক, কিন্তু যৌনক্রিয়াই হিন্দু বিবাহের মুখ্য লক্ষ্য নয়। রতি সুখের বিষয়টি এক্ষেত্রে নিতান্তই গৌণ। অর্থাৎ হিন্দু ধর্মশাস্ত্রে গৃহস্থ ধর্ম পালনের উপর বেশি জোর দেওয়া হয়। আর গৃহস্থ ধর্ম পালনের জন্যই বিবাহের কথা বলা হয়। পত্নীর সহযোগে পতি ধর্ম পালন করবে। হিন্দু বিবাহের মুখ্য উদ্দেশ্য হলো ধর্মচারণ। আর এই ধর্মচারণ সম্পর্কে মহাত্মা গান্ধীর মন্তব্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। অর্থাৎ হিন্দু শাস্ত্রে মৃতদাহ বা মৃতদার ব্যক্তিকে দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ হিন্দু শাস্ত্রের নির্দেশ অনুসারে স্ত্রী বিয়োগ অর্থাৎ স্ত্রী মারা গেলে বা ঘটনা ঘটলে পুরুষ দ্বিতীয়বার বিবাহ করবে, এটা কিন্তু হিন্দু ধর্মে ছাড়পত্র দেওয়া আছে। অর্থাৎ হিন্দুদের কাছে বিবাহ হলো নারী পুরুষের মধ্যে এক পবিত্র বন্ধন, আর এই বন্ধন তাদের কাছে ভগবত কৃপালাভের এক পবিত্র সাধন মার্গ হিসেবে বিবেচিত হয়। আর বিবাহ হলো ভগবত কৃপালাভের ক্ষেত্রে এক বিশেষ উপায়। এবার বিবাহের কিছু বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি, সেই বৈশিষ্ট্যগুলো কি সেগুলো আমরা আলোচনা করব। এক নাম্বার যে বৈশিষ্ট্যগুলো আলোচনা না করলেই নয়, তার মধ্যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে নরনারীর মধ্যে স্বীকৃত সম্পর্ক, অর্থাৎ সমাজ স্বীকৃত এক সম্পর্কই হচ্ছে বিবাহ প্রথা। বিবাহ হলো নর ও নারীর মিলন, অর্থাৎ নারী এবং পুরুষের মিলন। এক বা একাধিক নারীর সঙ্গে এক বা একাধিক পুরুষের সম্পর্ক প্রতিষ্ঠা করাই হলো বিবাহ। বিবাহের মাধ্যমে বিভিন্ন সমাজের বিভিন্ন বিধি ব্যবস্থা লক্ষ্য করা যায়। আর এই বিবাহ সম্পর্কিত বিভিন্ন বিধি ব্যবস্থার পার্থক্যের কারণে কে কাকে বিবাহ করতে পারবে আর কে কাকে বিবাহ করতে পারবে না, এবং একজন পুরুষ বা একজন নারী কতজনকে বিয়ে করতে পারবে একই সময়, সেটা সেই সমাজ ঠিক করে দেয়। এর ভিত্তিতেই আমরা বিভিন্ন পার্থক্য লক্ষ্য করে থাকি বিভিন্ন সমাজের মধ্যে। 2 নাম্বার, সামাজিক অনুমোদন আবশ্যক। অর্থাৎ বিবাহের মাধ্যমে স্বামী ও স্ত্রী উভয় উপরই কিছু অধিকার ও কর্তব্য থাকে।
পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে এই অধিকার ও কর্তব্যের কিন্তু সৃষ্টি হয়ে থাকে। পারস্পরিক সহযোগিতা এবং সন্তানের লালন পালনের ব্যাপারে স্বামী স্ত্রী উভয়েরই দায় দায়িত্ব থাকে। নেক্সট নাম্বার, বৈবাহিক বন্ধন স্থায়ী প্রকৃতির হয়। অর্থাৎ বৈবাহিক বন্ধন যৌন সম্ভোগের মধ্যে সীমাবদ্ধ নয়। যৌন সম্ভোগের পরিতৃপ্তির পরেও স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক অব্যাহত থাকে। হিন্দুদের কাছে কিন্তু এই বিবাহ হলো স্বামী স্ত্রীর মধ্যে এক পবিত্র বন্ধন। আর এই বন্ধন এক বা দুদিনের নয়, জন্ম জন্মান্তরের হিন্দু ধর্মে কিন্তু বলা হয়ে থাকে বা মানা হয়ে থাকে। মৃত্যুর পরেও এই বন্ধন টিকে থাকে বা অব্যাহত থাকে। বৈবাহিক বন্ধনের এই প্রকৃতির কারণে অন্য কোনো ধরনের যৌন সম্পর্ককে বিবাহ বলা হবে না। বারণিতার সঙ্গে যৌন সম্পর্ক বা অন্য কোনো ধরনের যৌন সম্পর্ক যা তাৎক্ষণিক এবং অনুমোদিত নয় তা বিবাহ হিসেবে কিন্তু আমরা কোনো সময় এটা গণ্য করি না। নেক্সট যে পয়েন্ট সেটা হচ্ছে বিবাহ কিছু পৌর ও ধর্মীয় আচার অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকে। অর্থাৎ বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে বিবাহ সামাজিক স্বীকৃতি ও অনুমোদন লাভ করে থাকে। বৈবাহিক আচার অনুষ্ঠানের বিভিন্ন প্রচলিত প্রথা, আচার আচরণ, ধর্মীয় অনুষ্ঠান প্রভৃতির মাধ্যমে পরিচালিত, নিয়ন্ত্রিত ও সুসম্পন্ন হয়ে থাকে এবং সর্বসমক্ষে ধর্মীয় সমারোহপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিবাহ সুসম্পর্কিত যাবতীয় আচার অনুসরণ করা হয় এবং রীতিনীতিসমূহ মেনে চলা হয়। ধর্মীয় আশীর্বাদের পবিত্রতা এবং বৈবাহিক অনুষ্ঠানের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। হিন্দু বিবাহ হলো একটি অতি পবিত্র অনুষ্ঠান বলে আমরা মনে করি। অর্থাৎ হিন্দুরা অর্থাৎ হিন্দু ধর্মশাস্ত্রে বিবাহকে একটি পবিত্র অনুষ্ঠান হিসেবে ধরা হয়। বিভিন্ন ধর্মীয় আচার বিচারের সঙ্গে এই অনুষ্ঠান ওতপ্রোতভাবে যুক্ত। আর এই সমস্ত আচার অনুষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য হলো হোম, পাণিগ্রহণ, শুভদৃষ্টি, সপ্তপদী ইত্যাদি ইত্যাদি। নেক্সট যে পয়েন্ট সেটা হচ্ছে বিশ্বজনীনতা। অর্থাৎ বিবাহ এক সামাজিক প্রতিষ্ঠান, আমরা সেটা সারা বিশ্বে মোটামুটি লক্ষ্য করে থাকি। প্রাচীনকালের আদিম মানুষের মতো আধুনিককালের সভ্য জনগোষ্ঠীর মধ্যে এই বিবাহ ব্যবস্থা আমরা লক্ষ্য করে থাকি। সামাজিক নিয়ম নীতি হিসেবে বিবাহের ব্যবস্থাকে কার্যকর করা হয়। অনেক দেশে সমাজ ব্যবস্থা বা অনেক দেশের যে সমাজ ব্যবস্থা সেখানে অবিবাহিত ব্যক্তিদের ভালো চোখে কিন্তু দেখা হয় না। অর্থাৎ পূর্ণ সামাজিক মর্যাদা তাদেরকে দেওয়া হয় না। আর হিন্দু সমাজে বিবাহ একটি পবিত্র বন্ধন হিসেবে বিবেচিত হয় বা ধরা হয়। হিন্দুদের মধ্যে বিবাহ মোটামুটি বাধ্যতামূলক। নীলগিরি অঞ্চলে যে সকল উপজাতি বসবাস তাদেরকে বলা হয় টোডা উপজাতি। এদের মধ্যে কিন্তু একটি অন্যরকম প্রথা দেখা যায়। অর্থাৎ বিয়ের আগে কোনো মেয়ের মৃত্যু হলে সেই মেয়েটির মৃতদেহকে সৎকার্য করা হয় না। তাকে তার আগে বিভিন্ন বিবাহ অনুষ্ঠান সম্পাদিত করতে হয় সেই মৃত দেহটিকে নিয়ে, তারপর মৃতদেহটি সৎকার করা হয়। এই ছিল বিভিন্ন বৈশিষ্ট্য। এছাড়া বিবাহের বিভিন্ন ধরন রয়েছে। বিবাহের বিভিন্ন ধরনগুলো আমরা আলোচনা করব। বিবাহের বিভিন্ন ধরনগুলোর মধ্যে আমরা বলতে পারি যে প্রাথমিকভাবেই বিবাহকে দুই ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে স্বামী স্ত্রীর সংখ্যার অনুপাতে ভিত্তি করে। এক নম্বর হচ্ছে একগামী বিবাহ আর দুই হচ্ছে বহুগামী বিবাহ। অর্থাৎ একগামী বিবাহ বলতে একই সময় বা এককালে একজন পুরুষের সঙ্গে একজন নারী দাম্পত্য জীবন অতিবাহিত করবে বা একই সময় একজন নারী এবং একজন পুরুষ তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, তাকে আমরা একগামী বিবাহ বলে থাকি। এছাড়াও আরেক প্রকার বিবাহ রয়েছে, সেটা হচ্ছে বহুগামিতা। অর্থাৎ একই সময়ে নারী পুরুষ একাধিক জনের সঙ্গে দাম্পত্য জীবন যাপন করবে। অর্থাৎ একজন নারী
একই সময়ে অনেকগুলো পুরুষের সঙ্গে, বা একজন পুরুষ একই সময়ে অনেকগুলো নারীর সঙ্গে দাম্পত্য জীবন কাটাবে, তাকে আমরা বহুগামী বিবাহ বলতে পারি। এই বহুগামিতাকে আবার ৩ ভাগে ভাগ করা যায়। ১ বহুপতিত্ব, ২ হচ্ছে বহুপত্নীত্ব, আর ৩ হচ্ছে গোষ্ঠী বিবাহ। অর্থাৎ বহুপতিত্ব বা বহুভর্তৃকত্ব হচ্ছে এমন একটি বিবাহ প্রথা যার দ্বারা একজন নারী বহু পতির সঙ্গে বা বহু একের অধিক স্বামীর সঙ্গে বা পুরুষের সঙ্গে দাম্পত্য জীবন অতিবাহিত করবে। আবার এই বহুপতিত্বকে আবার ২টি ভাগে ভাগ করা যায়। এক তিব্বতীয় বহুপতিত্ব। তিব্বতীয় বহুপতিত্ব বলতে এই ধরনের বহুপতিত্ব যেখানে পতিরা অভিন্ন পরিবারের, অর্থাৎ একই পরিবারে ৪-৫ জন ভাই থাকলে তারা একটি মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করবে, তাকে আমরা বহুপতিত্ব বিবাহ বলবো। অর্থাৎ এক্ষেত্রে পরিবারভুক্ত ভ্রাতারা একজন স্ত্রীলোকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। একজন স্ত্রীলোকের পতিরা হলো সকলে সহোদর, ভাই বা ভ্রাতা, এবং তারা একসঙ্গেই বসবাস করে। এরকম বহুপতিত্বকে তিব্বতীয় বহুপতিত্ব বলা হয়। একে ইংরেজিতে ফ্র্যাটার্নাল পলিএন্ডারি বলা হয়। এবার ২ নাম্বার হচ্ছে নায়ার বহুপতিত্ব, অর্থাৎ বহুপতিত্ব প্রথা আরও এক ধরন হতে পারে, এবং যেটা বাস্তবে এইটা দ্বিতীয় ধরনের বহুপতিত্ব আছে, যেটা নায়ার বহুপতিত্ব বলি। এই দ্বিতীয় ধরনের বহুপতিত্ব ব্যবস্থায় একজন স্ত্রীলোকের বহুপতি থাকে, কিন্তু সংশ্লিষ্ট পতিদের মধ্যে কোনো পারস্পরিক সম্পর্ক থাকে না। অর্থাৎ নায়ার বহুপতিত্বদের মধ্যে সেটা কিন্তু একই বাড়ির ভাইরা হবে না বহুপতিত্ব, অর্থাৎ বহুপতি থাকবে না। গ্রামের অন্যান্য পরিবারের সদস্যরা, অর্থাৎ একটি মেয়ে, একজন নারী একই সময়ে পাড়ার ২-৩ জন বা ৪ জন, মানে একের অধিক পুরুষের সঙ্গে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, তখন তাকে আমরা নায়ার বহুপতিত্ব বলতে পারি। অর্থাৎ একই বাড়ির ভাইরা হবে না। ঠিক আছে? এবার পরে যেটা বলছিলাম যে বহুপত্নীত্ব। বহুপতিত্ব বিবাহ হচ্ছে একজন পুরুষ একই সঙ্গে একাধিক নারীর সঙ্গে বিবাহ বন্ধনে বা বিবাহ সূত্রে যখন আবদ্ধ হবে, তাকে বলা হয় বহুপত্নীত্ব। অর্থাৎ একজন পুরুষ একই সঙ্গে বহু রমণী বা বহু স্ত্রীর সঙ্গে দাম্পত্য জীবনযাপন করবে, তখন তাকে আমরা বহুপত্নীত্ব বলতে পারি। ঠিক আছে? এছাড়া যে আরেকটি ভাগ রয়েছে সেটা হচ্ছে গোষ্ঠী বিবাহ। গোষ্ঠী বিবাহ বলতে একাধিক পুরুষের সঙ্গে যখন একাধিক নারীর একই সময় যে বিবাহ সম্পাদিত হয় বা বিবাহ ব্যবস্থা সুসম্পন্ন হয়, তখন তাকে বলা হয় গোষ্ঠী বিবাহ। একে সমষ্টি বিবাহ আমরা বলে থাকি। অর্থাৎ গোষ্ঠী বিবাহের ক্ষেত্রে একটি পারিবারিক গোষ্ঠীর সকল ভ্রাতার সঙ্গে অপর একটি পারিবারিক গোষ্ঠীর সকল ভগ্নীর বা মেয়েদের বিবাহ সম্পাদিত হয়। এই ধরনের বিবাহই হচ্ছে গোষ্ঠী বিবাহের নামেই পরিচিত। তো এইরকম বিবাহের ক্ষেত্রে একটি গোষ্ঠীর সকল পুরুষই হলো অপর একটি গোষ্ঠীর সকল নারীর স্বামী, অর্থাৎ বিপরীতক্রমে একটি গোষ্ঠীর সকল নারী হলো অন্য একটি গোষ্ঠীর সকল পুরুষের স্ত্রী। সেই জন্যই গোষ্ঠী বিবাহকে বহুপতিত্ব ও বহু পত্নীত্ব প্রথার সংমিশ্রণ বলা যেতে পারে। তো এই কটা ভাগ তোমরা অবশ্যই পড়লে। বিবাহ কাকে বলে, বিবাহের বৈশিষ্ট্য এবং বিবাহের প্রকারভেদ। আশা রাখছি তোমরা প্রত্যেকেই এটা মনোযোগ সহকারে শুনবে এবং তোমাদের উপকারে আসবে।